আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাইলে বলেন। দেখা যাচ্ছে। আজকে আমরা মেইনলি আসলে এপিআই টেস্টিংটা শুরু করব। তো আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার আগে কিছু হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই, যে আসলে এপিআই টেস্টিংটা কী 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 জিনিস কাজে লাগে এবং কোন কোন জিনিসগুলো আসলে জানাটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এপিআই যেহেতু আমরা এপিআই নিয়ে আজকে শুরু করলাম, তো সেই জন্য আমার আসলে আগে জানতে হবে যে ক্লায়েন্ট কি আর সার্ভারটা কি। কারণ এপিআই টোটালি মূলত মেইনলি ও কন্ডাক্ট করে হচ্ছে ক্লায়েন্ট এন্ডে এবং সার্ভার এন্ডের মাঝখানে, ওর কমিউনিকেশনটা আসলে ও বিল্ড করে আমরা বলতে পারি, বা ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই হয়তো বা জানেন যে ক্লায়েন্ট কি সার্ভার কি। তারপর আমি জাস্ট একটু হচ্ছে রিকল করি যে আসলে ক্লায়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, অথবা আমরা ডিভাইস বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি সফটওয়্যার অ্যাপ্লিকেশনই বলতে পারি, যেটা কি করে, যেটা হচ্ছে সার্ভার থেকে বা আমরা সার্ভার থেকেই বলবো, সার্ভার থেকে রিকোয়েস্ট করে কি সার্ভিসগুলা বা যে রিসোর্সেসগুলো আমাদের দরকার সেইগুলোকে আসলে রিকোয়েস্ট করা হয় ক্লায়েন্ট এন্ড থেকে। তো সেই ক্ষেত্রে বা আমরা যদি আরেকটু সোজা ভাষায় বলতে পারি যে ক্লায়েন্ট হলো এমন একটা অ্যাপ্লিকেশন বা ডিভাইস যেটা কি করে সার্ভার থেকে হচ্ছে আমাদের রিকোয়েস্টগুলো ও কমপ্লিট করে বা রিসোর্সগুলো আমাদের এন্ডে নিয়ে আসে। আমরা ফর এক্সাম্পল কি বলতে পারি যে ওয়েব ব্রাউজার ক্লায়েন্ট হিসেবে কাজ করে। ওয়েব ব্রাউজার আমরা কি জানি, ক্রোম জানি, ফায়ারফক্স জানি বা এইচ জানি, এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট হিসেবে কাজ করে। বা আমরা যদি কোনো ধরনের কোনো হচ্ছে মোবাইল অ্যাপস বলি, বা যে কোনো ডিভাইস যেটা হচ্ছে আমাদের ডাটা আসলে কনজিউম করবে বা গ্রহণ করবে, সেটাই হচ্ছে ক্লায়েন্ট। তো এটা আসলে কি করে, এটা আসলে কমিউনিকেশনটা স্টার্ট করে। আমরা যদি সোজা কথায় বলি যে এটা আমাদের যোগাযোগ আসলে শুরু করে দেয় এবং রিকোয়েস্ট হচ্ছে সেন্ড করে। তো ক্লায়েন্টের মেইন কাজটা কি, কমিউনিকেশন হচ্ছে বিল্ড করা আর রিকোয়েস্ট হচ্ছে সেন্ড করা। এখন বলি সার্ভার কি। সার্ভার হচ্ছে একটা সিস্টেম, আমরা বলতে পারি একটা সিস্টেম বলতে পারি বা একটা প্রোগ্রাম বলতে পারি, যেটা কি করে, যেটা আসলে ক্লায়েন্টকে হেল্প করে, ক্লায়েন্টের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কমপ্লিট করতে হেল্প করে। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, ডিফারেন্ট টাইপস অফ সার্ভার, সেটা হচ্ছে ওয়েব সার্ভার হতে পারে, তারপর ডাটাবেস সার্ভার হতে পারে, অ্যাপ্লিকেশন সার্ভার হতে পারে। এটা আসলে ক্লায়েন্ট যে রিকোয়েস্টগুলো করে সেটার হচ্ছে রেসপন্স করে এবং সেই অনুযায়ী সে ডাটাগুলা তাকে হচ্ছে কি বলে রিট্রাইভ করে, বা আমরা কি বলতে পারি বাংলায় যে সরবরাহ করে থাকে, এরকম কিছু একটা। এখন ক্লায়েন্টের সার্ভার আসলে কিভাবে কাজ করে, তা আমরা কি বুঝলাম এখান থেকে, মানে মেইনলি তারা একটা হচ্ছে আরেকটার আমরা কি বলবো কাইন্ড অফ না, আসলে পরিপূরকই বলতে পারি, যে ক্লায়েন্ট এন্ড ছাড়া আসলে সার্ভার এন্ড ইনকমপ্লিট, আর সার্ভার এন্ড ছাড়া হচ্ছে আমাদের ক্লায়েন্ট এন্ডটা হচ্ছে ইনকমপ্লিট। তার মানে কি, আমরা সোজা কথায় যদি বলি, ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে একটা ওয়েব পেজ লোড করা, যেগুলো আমরা জানি। সার্ভার কি করে, সার্ভার হচ্ছে সেই রিকোয়েস্টটা হচ্ছে সে প্রসেসিং করে, ওর জন্য যে আমাদের ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় যে ডাটা লাগে সেগুলো কালেক্ট করে, দেন হচ্ছে সেটা ক্লায়েন্টকে আবার সে সেন্ড করে। দেন ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হচ্ছে ডাটাগুলো সেইখান থেকে অ্যাকসেপ্ট করে বা নেয়, নেওয়ার পরে যে রিকোয়েস্ট করে রিকোয়েস্টটা তার সামনে হচ্ছে সেগুলো শো করে বা তাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা আসলে এই জিনিসগুলো জানি, জাস্ট এটা আপনাদের একটু ওভারভিউ দেওয়া।
সোজা কথা এই জিনিসটাই। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আমরা কি বলতে পারি, ক্লায়েন্ট হচ্ছে এগুলা সে রিকোয়েস্ট করতেছে, সার্ভার থেকে রিকোয়েস্টগুলা রিটার্ন আবার ক্লায়েন্টের কাছে হচ্ছে ফেরত আসতেছে। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মেইনলি আসলে 3 ধরনের হয়, 1 টায়ার, 2 টায়ার, 3 টায়ার। আপনারা মনে হয় এগুলো আসলে জানেন। কেউ বলতে পারবেন 1 টায়ার আর্কিটেকচার কি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, 1 টায়ার আর্কিটেকচার কি? এটা আসলে আমরা এটাকে কি বলতে পারি, এটা একটা স্মল অ্যাপ্লিকেশন বা প্রোটোটাইপের জন্য আসলে ইউজ করা হয়, যেখানে আমাদের লার্জ কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশনের কি কালেকশন থাকে না, সেইখানে আমরা 1 টায়ার ইউজ করি। তো সেইটা আমরা যদি আমরা এক্সাম্পল যেমন বলতে পারি যে একটা স্মল একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, যেটা একদমই ছোট কিছু কম্পোনেন্ট নিয়ে আর কি কাজ করবে। সেখানে ধরেন শুধুমাত্র আমরা যদি এই 1 টায়ারের যদি আমরা এই ইমেজটা দেখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেখেন 3টা এই ক্লায়েন্ট কম্পিউটারসের ভিতরে কিছু কম্পিউটার আছে, একটা হচ্ছে ফাইল সার্ভার আছে। তো আমরা এটাকে এরকম চিন্তা করতে পারি যে ইউজার ইন্টারফেস থাকবে, ইউজার ইন্টারফেসটা আসলে কই যাবে, ডাটাবেসে হিট করবে, দেন ডাটাবেস থেকে আমার অ্যাপ্লিকেশনে জাস্ট হচ্ছে লজিকটা নিয়ে ফ্রন্ট এন্ডে দেখাবে। সো জাস্ট আমার এখানে কি হচ্ছে, মাঝখানে শুধু অ্যাপ্লিকেশন লেয়ারটাকে কল করা হচ্ছে। তো এরকম যেখানে আমার একদমই সিম্পল লজিক ইউজ করা হয়, সেখানে হচ্ছে 1 টায়ার আর্কিটেকচারটা ইউজ করা হয়। তো এটার আসলে বেনিফিটস কি, এটা ইজিলি ডিজাইন করা যায় এবং ইজিলি ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের স্মলেস্ট কম্পোনেন্ট এবং সব কিছুই অনেক মানে হ্যান্ডি, এখানে হচ্ছে বাজেটও কম লাগে এবং এটাকে আমরা কি বলা হয় দেখাশোনা করা বা রক্ষণাবেক্ষণ করা যেটাকে বলি, সেটা হচ্ছে ইজি হয়। কিন্তু এটার আসলে ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক বড় যে প্রজেক্টগুলো হবে, যেখানে আমার অনেক বড় প্রজেক্ট আর্কিটেকচার লাগবে, সেইখানে এটা ইউজ করলে আসলে এফিশিয়েন্ট হবে না, সেই ক্ষেত্রে আবার আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। তো আমরা যখন 1 টায়ারে আমাদের কাজ হচ্ছে না, তখন আমরা কি চিন্তা করতে পারি, 2 টায়ার আর্কিটেকচারটা চিন্তা করতে পারি। তো এই 2 টায়ার আর্কিটেকচারটা আসলে কি, এটা মেইনলি 2টা লেয়ারে হচ্ছে ভাগ করা। একটা লেয়ার আমরা বলতে পারি, দেখেন ইমেজে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, আর একটা লেয়ার হচ্ছে আমাদের সার্ভার এন্ডে ডাটা সোর্স বা সার্ভার টায়ার আমরা বলতে পারি, বা সার্ভারের লেয়ারটা বলতে পারি। তো ক্লায়েন্টের যে টায়ারটা বা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের যে এন্ডটা, এখানে আসলে কি হবে, এখানে যে ইউজার থাকবে, ইউজার ইন্টারফেস বা ইউজার যে অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে যে ইউজার সে যে ডাটাগুলা আসলে এন্ট্রি করবে, তার রেজাল্ট দেখবে ক্লায়েন্ট এন্ডে, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন বা ক্লায়েন্ট টায়ারে। আর সার্ভার এন্ডে কী হয় আমরা সবাই জানি, সার্ভারটা আসলে মেইনলি ডাটা সেভ করা, ডাটার যে প্রসেসিং করা, তারপর ডাটার যে আসলে সকল ধরনের রেসপন্স আসা বা ওর যে মেকানিজমগুলো, সেগুলো হয় সার্ভার টায়ারে বা ডাটাবেজে। তো এই ক্ষেত্রে সার্ভার হচ্ছে ডাটাগুলা স্টোর করবে বা আর্কাইভ করবে, যাই প্রসেসিং করবে, সেগুলো সব হবে হচ্ছে আমাদের এই ডাটা সোর্স বা সার্ভার এন্ডে। এখন এটা আসলে কিভাবে কাজ করে, এটা মেইনলি কি করবে, ক্লায়েন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করবে, দেন অ্যাজ ইউজুয়াল প্রসেস সার্ভার সেই রিকোয়েস্টটা হচ্ছে ওকে রিটার্ন দেবে, রিকোয়েস্ট অনুযায়ী ডাটা হচ্ছে রিটার্ন দেবে। এবং ক্লায়েন্ট এবং সার্ভার আমরা দেখতে পাচ্ছি ইমেজে যে এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের সার্ভার এন্ড। দুইটা কি, দুইটা হচ্ছে আলাদা। তো দুইটা যেহেতু আলাদা, তাদের মধ্যে আমার অবশ্যই কি করতে হবে, একটা কানেকশান হচ্ছে এখানে বিল্ড করতে হবে, যেটা আমরা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আসলে এখানে কানেকশানটা দিব। এর আসলে মানে এর উপকারিতা কি বা ইউজফুলনেস কি, এটা হচ্ছে যেহেতু আমরা ডিফারেন্ট দুইটা লেয়ারের মধ্যে একটা নেটওয়ার্কের মাধ্যমে এদের হচ্ছে কানেক্টিভিটিটা স্টোর করতেছি বা
এনশিওর করতেছি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে দুইটা লেয়ার থাকার কারণে এর হচ্ছে ইজিলি ম্যানেজেবল এবং ইজিলি এর আমরা আপডেট করতে পারি। আর আমার যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো স্কেলিং করা লাগে, স্কেলিং বলতে আমরা কি বুঝি, যদি কোনোটাকে আমার এনহ্যান্স করতে হয় বা বাড়াইতে হয়, সেই ক্ষেত্রে এটা ইজিলি করা যায়। এবং এইটার 2 টায়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের সার্ভার এন্ডের ডাটাগুলো আসলে একটু কম্পারেটিভলি 1 টায়ারের ক্ষেত্রে এটা নিরাপদ থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু এর আসলে কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাটা কি, এটা ওই যে আমাদের যদি লার্জেস্ট অনেক অ্যাপ্লিকেশন হয় যেটা আমার 2 টায়ারে কনজিউম করা পসিবল না, সেই ক্ষেত্রে এটা আসলে ম্যানেজ করা অনেকটা জটিল। আর যেহেতু আমরা ক্লায়েন্ট এন্ড এবং ডাটা সোর্সের সার্ভার এন্ডের সাথে নেটওয়ার্ক কানেকশান দিচ্ছি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, তার মানে এটা অনেক সময় আপনার কি হতে পারে, স্লো হয়ে যেতে পারে। তো এই জন্য এটার যে কি বলা হয় ইমপ্রুভমেন্টের পার্সপেক্টিভ থেকে আসছে আমাদের 3 টায়ার আর্কিটেকচার। তো 3 টায়ার আর্কিটেকচারটা আমরা ইমেজের এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, এখানে মেনলি হচ্ছে 3টা লেয়ারের কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি যে নেটওয়ার্কিংয়ের ওএসআই 7টা লেয়ার ছিল। তো সেই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারটা আসলে আমাদের ইউজার ইন্টারফেস বা ভিজুয়াল যে পার্টটা হয় ইউআইয়ের, সেই পার্টটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা যারা আছি আমরা অ্যাপ্লিকেশনের সাথে আসলে ইন্টারেক্ট করি এই প্রেজেন্টেশন লেয়ারের পার্টটাতে বা ওয়েব সার্ভার এটাতে। ফর এক্সাম্পল আমরা যদি সোজা কথা বলতে পারি, যেমন ওয়েব পেজ, কোনো ধরনের মোবাইল অ্যাপ বা কোনো ধরনের ডেস্কটপ ইউআই, এগুলো আসলে এই পার্টটার মধ্যে পড়ে যাচ্ছে। দেন আমি যদি সেকেন্ড একটা বলি যে অ্যাপ্লিকেশন লজিক বা অ্যাপ্লিকেশন যে টায়ার, সেটা কি, এটা আসলে ডাটাটা প্রসেসিং করে, এই লেয়ারটা ডাটাটা প্রসেসিং করে এবং বিভিন্ন ধরনের লজিক আমার এখান থেকে আসলে কল করা হয়। এটা কি করে, এটা আমার এই যে প্রেজেন্টেশন লেয়ারটা আমরা বললাম কি ইউজার ইন্টারফেস বা ক্লায়েন্ট এন্ডের। তো ক্লায়েন্টের যে রিকোয়েস্টগুলা এখানে হচ্ছে যায়, এই অ্যাপ্লিকেশন লেয়ার ক্লায়েন্টের সেই রিকোয়েস্টগুলো সে অ্যাকসেপ্ট করে এবং প্রয়োজন অনুযায়ী ও সেই অ্যাকসেপ্ট করার পর রিকোয়েস্টের যে ডাটাগুলো থাকে সেগুলো প্রসেস করে এবং ডাটাবেজে হচ্ছে দেয়। দেন ডাটাবেস থেকে আবার সে রিট্রাইভ করে এখানে সে হচ্ছে রেজাল্টটা দিয়ে দেয়। আর আমরা সবাই জানি ডাটাবেস লেয়ারের কাজটা কি, ডাটা সেভ করা, প্রসেস করা, স্টোর করা, অ্যাক্সেস দেওয়া, এগুলো হচ্ছে মেন ডাটা স্টোর লেয়ারের কাজ হয়। আর ইউজুয়ালি হয় কি, ডাটাবেস সার্ভার যেটা বা ডাটা স্টোরেজ যেটা বলি, সেটা আসলে আমার সিস্টেম বা আমরা যে ব্যাকএন্ডের যে পার্টটা বলি লজিক্যাল, পুরোটাই ডাটাবেসের এখানটাতে আসলে ইনক্লুডেড। তো এটার আসলে উপকারিতা বা কী, তো এটার আমরা ইউজফুলনেস যদি বলি, আমরা অনেক বড় হচ্ছে লার্জেস্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, যেখানে আমার স্কেলেবল অনেক বেশি থাকতে হবে, যেটা আমার সিকিউর হতে হবে, যেটা আমার মেনটেন করা ইজি এবং যেখান থেকে আমি ইজিলি হচ্ছে লেয়ার টু লেয়ার আমি কি বলা হয় মডিফাই করতে পারি, সেই ক্ষেত্রে আমি এই 3 টায়ার আর্কিটেকচারটা ইউজ করব। তো এরও আসলে কিছু কমপ্লেক্সিটি আছে বা এর আসলে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেগুলো কি, এটার আসলে যেহেতু 3টা লেয়ার প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, তো এই 3টা লেয়ার ডিজাইন করা এবং ডিজাইন করে ইমপ্লিমেন্ট করাটা আসলে এটা একটু কমপ্লেক্স। আর কি বলা হয়, যেহেতু নেটওয়ার্কের মাধ্যমেই মেনলি এই জিনিসগুলোর মধ্যে কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা কানেকশান স্টোর করি, তো এটাও কম্পারেটিভলি যদি ঠিকঠাক মতো ম্যানেজ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে তখন আমাদের এটা স্লো হয়ে যাইতে পারে। তো এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আপনাদের বোঝানোর একটাই কারণ যে আমরা যখন এপিআইয়ে যাব, তো এপিআই এন্ডে আমাদের বেশ কিছু স্ট্যাটাস কোড নিয়ে, মানে আমাদের এপিআইটাকে আমরা স্ট্যাটাস কোডটাই আসলে চেক দিই ঠিকঠাক আছে কি না। তো সেই ক্ষেত্রে
অনেকগুলো স্ট্যাটাস কোড আমার পরের স্লাইডগুলোতে আছে, যেটা 200, 300, 400, 500। তো যখন যেটা আসে, আমি যদি এই আর্কিটেকচারগুলো আসলে ভালোভাবে না বুঝি কোনটার কাজ কী, তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কোন লেয়ারের কাজ, যদিও মুখস্থ, বাট মুখস্থ হইলে হবে না, এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কোনটার কাজ কী এবং কোন লেয়ারের কিসের জন্য আমার কোন স্ট্যাটাস কোডটা আসে। এখন আসি আমাদের মেইন যে পড়াশোনায়, সেটা হচ্ছে এপিআই। তো আমরা সবাই জানি আসলে এপিআই কি। এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই জিনিসটা থেকে আমরা কি বুঝি, যে আমাদের অ্যাপ্লিকেশান, যেহেতু আমরা একটু আগে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার দেখলাম, তো ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের সাথে একটা কি বলা হয়, প্রোটোকল বলতে পারি, বা কিছু রুলস বলতে পারি, বা কিছু টুলস বলতে পারি। এই জিনিসগুলা আমার হচ্ছে, মানে এই জিনিসগুলোর থ্রুতে আমি ডিফারেন্ট সফটওয়্যার বা সিস্টেমে আমার ডাটা ট্রান্সফার করতে হবে বা শেয়ার করতে হবে। সেটা আমি কিসের থ্রুতে করব? সেটা আমি এই এপিআই এর থ্রুতে করব। এখন কি বলা হয় এটাকে, এই এপিআই এর থ্রুতে যখন আমি করি, তখন আমার কি হয়, মেইনলি আমরা ধরেন যেটাই করি না কেন, কিছু হয়তো বা এন্ট্রি করি, কিছু আপডেট করি, কিছু ডিলিট করি, এই জিনিসগুলা করা আমাদের জন্য, যদি এপিআই এর থ্রুতে যদি আমরা না কল করি, যদি আমরা আমাদের সাইট থেকে মানে ম্যানুয়ালি যদি করি, বা আমরা ফর এক্সাম্পল একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কথাই যদি করি, তো ওইটা আমি চাচ্ছি একসাথে অনেকগুলো জিনিস আমি চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমার ম্যানুয়ালি করা এটা আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যাবে, বা আমি আমার ডিজায়ার্ড যে জিনিসটা করার কথা ছিল সেটা আমি করতে পারবো না। তো এই যে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যে রিলেশন, বা আমাদের ইজিলি ডাটা হ্যান্ডওভার, ট্রান্সফার, এই জিনিসগুলা মেনলি ইজিলি ম্যানেজ করার কি বলা হয়, ম্যানেজ করার জন্যই মেনলি আসলে এপিআইটা ইউজ করা হয়। তো এটা আসলে কিভাবে কাজ করে, সেম কাজ করে আমি আগে যেটা বললাম, যে ক্লায়েন্ট বা ইউজার অ্যাপ্লিকেশন যেটা এপিআই এর মাধ্যমে কি করবে, সার্ভার বা অন্য একটা অ্যাপ্লিকেশনের কাছে সে রিকোয়েস্ট পাঠাবে। তারপর সেই রিকোয়েস্টটা প্রসেসিং হয় কোথায়, যে সার্ভারে বা যে অ্যাপ্লিকেশনে রিকোয়েস্টটা করা হয়েছে সেই এন্ডিকেটে প্রসেসিং হয়। তারপর সেই সার্ভার থেকে আমাদেরকে হচ্ছে রেজাল্ট পাঠানো হয়। সো আমরা বলতে পারি ইটস আ কাইন্ড অফ ব্রিজ সার্ভার এবং ক্লায়েন্ট এন্ডের মাধ্যমে। এখন এই এপিআই টেস্টিং আসলে কি এবং কেন ইউজ করি আমি অলরেডি বলে ফেলছি, তারপরে একটু বলি যে আসলে কেন আমরা এপিআই টেস্টিংটা আমাদের দরকার হচ্ছে আমরা যে কাজটা করব, বা আমরা যে ফাংশনসটা নিয়ে কাজ করব, সেই ফাংশনসটা ঠিকঠাক মতো আসলে ফাংশনিং হচ্ছে কি না, কাজ করছে কি না, এইটা ভেরিফাই করা বা এনশিওর করা বলতে পারি। যে ডেটাগুলো আছে সে ডেটাগুলা ঠিকঠাক মতো ভ্যালিডেটেড কি না, এবং আমাদের যে ডাটা আমরা এক্সপেক্ট করি সেই ডাটার সাথে আমাদের যে অ্যাকচুয়াল যে ডাটা সেটা আসলে মিলে যাচ্ছে কি না, এটাও চেক করা। দেন অবশ্যই সিকিউরিটি চেক, মানে সিকিউরিটি এনশিওর করা কীভাবে, আপনারা অনেকেই হয়তো বা জানেন এপিআই আসলে টোকেন দেওয়া হয়, বা আমরা ওটিপি বলতে পারি। তো অনেক ধরনের অথেন্টিকেশন ইউজ করা হয়, সেটা বেসিক অথ হতে পারে, বেস 64 হতে পারে, দেন ওঅথ হতে পারে। তো এই জিনিসগুলা দিয়ে আসলে আমাদের এই যে সিকিউরিটিটা এনশিওর করা হয়। তারপর আমার ঠিকঠাক মতো পারফরমেন্স ও করছে কি না। ফর এক্সাম্পল আমার একটা এপিআই হচ্ছে 1 মিনিটে আমার 10,000 ইউজারকে রেসপন্স দেওয়ার কথা। তো এটা আমি কিভাবে বুঝবো? আমি তো আমার ফুল একটা প্রজেক্টের যতগুলো ইন্টিগ্রেটেড মডিউল আছে আমি তো সবগুলা গেটওয়ে নিয়ে চেক দিতে পারবো না। তো আমার দরকার যে গেট এপিআই যেটা, বা ফর এক্সাম্পল আমি দুইটা অপশন ধরতে পারি, একটা ইমেল, একটা এসএমএস। তো আমি চাই আমার এসএমএসের যে এপিআই, সেই এসএমএসের এপিআইয়ের থ্রুতে আমি 1 মিনিটে 10,000 জনকে এসএমএস দিব।
তো এটা আমি আসলে কিভাবে চেক করব? তখন আমি কি করব, সেই এসএমএসের জন্য আমার যে ইন্ডিভিজুয়াল এপিআইটা আছে সেই এপিআইটা আমি পোস্টম্যানের থ্রুতে করতে পারি, বা আমি যে মিটারের থ্রুতে করতে পারি, বা আমি ব্লেজ মিটারের থ্রুতে করতে পারি। বিভিন্ন টুলস যেগুলো আছে সেগুলা দিয়ে আমি এটার পারফরমেন্স মেজার করতে পারি। আমি যখন ম্যানুয়াল টেস্টিংয়ের ক্লাসে আপনাদের ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম যে ফাংশনাল টেস্টিং এবং নন ফাংশনাল টেস্টিং, তো এই যে পারফরমেন্স মেজার করা এটা কিন্তু নন ফাংশনাল টেস্টিং। তো এগুলা এপিআই এর থ্রুতে করব। এটি ইন্টিগ্রেশন ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটাও চেক দেয়া, কস্ট এবং টাইম এফিসিয়েন্সি। আমরা যদি ঠিকঠাক মতো এপিআইটা প্রপার টাইমে চেক করতে পারি, টেস্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এন্টায়ার প্রজেক্টের কস্ট এবং টাইমটা কমে যাবে, এফিশিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বললাম যে কেন আসলে এপিআই গেটওয়েটা ইউজ করা হয় অলরেডি বলে ফেলছি, তারপরে একটু বলি। সিকিউরিটি আরেকটা জিনিস মাথায় রাখবেন, সব কিছুই আপনার প্রজেক্টের যা যা থাকবে এভরিথিং আপনার হচ্ছে একটা লগে মেনটেন করা হয়। তো লগটা আমার অবশ্য এটা এক এক মানে এক এক অর্গানাইজেশনের এক এক জায়গায় থাকে, কারো ডিবিতে চেক করা হয়, কারো হচ্ছে আইবিএমে থাকে। তো সেই যেখানেই থাকুক না কেন, তো যে এপিআই এর থ্রোতে যাচ্ছে সেই এপিআই এর একটা গেটওয়ে থাকে। সেই গেটওয়েটা আমাদের সেন্ট্রালাইজড যে সিকিউরিটি আছে সেইটারকে এনশিওর করছে কিনা, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই একটা হচ্ছে বেঞ্চমার্ক থাকে, তো ওই বেঞ্চমার্কটা আসলে মিট হচ্ছে কিনা সিকিউরিটি এনশিওর করা। আমরা ডিফারেন্ট যে কল করি সেগুলো আসলে কিভাবে যায়, সেগুলো আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমরা জানি যে একটা প্যাকেট মেনটেন করে যায়। তো প্যাকেটটা কি হয়, এই যে রাউটিং যে হয় আমাদের ট্রাফিক রাউটিং, সেটাও হচ্ছে আমাদের এই কি বলা হয় এপিআই একটা গেটওয়ের থ্রোতেই যায়। তো এইটাও আমাদের ট্রাফিকটা ঠিকঠাক মতো মানে ব্যালেন্সড কিনা, ভলিউম ঠিক আছে কিনা, এগুলোও হচ্ছে এপিআই গেটওয়ে হচ্ছে আমরা এপিআই গেটওয়ে দিয়ে আমরা এগুলো হচ্ছে ম্যানেজ করি। দেন যেটা বললাম মনিটরিং করা, লগিং এবং রিকোয়েস্ট এবং রেসপন্স যে আমার ঠিকঠাক যেরকম হওয়ার কথা সেরকমই দেখাচ্ছে কিনা, পারফরমেন্স কতটুকু আমার ছিল, কতটুকু আছে এবং কতটুকু আমার দরকার, ইমপ্রুভমেন্ট দরকার কিনা, সেটা আমরা হচ্ছে এই গেটওয়ের থ্রুতেই জানতে পারবো। এবং অবশ্যই এই এপিআইটা আমরা যদি সোজা কথায় বলতে পারি যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের একটা হচ্ছে কোরিলেশন বিল্ড আপ করা। তো এটা ঠিকঠাক মতো করতেছে কিনা, ফর এক্সাম্পল আমার এপিআই এর ব্যাক এন্ডের লজিক ধরেন আমার একসাথে 5টা মেসেজ সেন্ড করার মতো, কিন্তু আমি যখন ইউআই থেকে কল দিচ্ছি, আমি যখন ব্যাক এন্ডে টেস্ট করছি তখন আমার ঠিকঠাক আছে, কিন্তু আমি যখন ইউআই থেকে কল দিচ্ছি তখন হয়তো বা আমার ঠিকঠাক মতো নাই, বা কোনো ধরনের আমার যাওয়ার কথা 5টা যাচ্ছে ধরেন সেখানে 2টা। তো এই জিনিসটা আমাদের কেন হইলো, তো এই জিনিসটাও আমাদের আইডেন্টিফাই করার জন্য কি বলা হয় এপিআই গেটওয়ে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের আমরা জানি যে সিস্টেম আর্কিটেকচার বা সফটওয়্যার সিস্টেম আর্কিটেকচার, তো এখন এই ডে বাই ডে এটা আসলে কি বলা হয় মাইক্রো সার্ভিসে পরিণত হচ্ছে, কনভার্ট হচ্ছে। আগে হচ্ছে মনোলিথিকে কাজ করতো, এখন মনোলিথিক কি মানে সবগুলাই একটার মধ্যে কম্বাইন্ড। আমার অ্যাপ্লিকেশনের ইউআই ডিফারেন্ট লজিক, তারপর হচ্ছে সেই লজিকের আন্ডারে আবার সাব লজিক, তো এই জিনিসগুলা একটা জায়গায় বা একটা প্যাকেজে কম্বাইন্ড থাকতো। তো সেটা থেকে আসলে এখন বের হয়ে আসা হয়েছে মাইক্রো সার্ভিসে কেন দেখেন, এখানে আমি যদি মাইক্রো সার্ভিসের ইমেজটার দিকে তাকাই, এখানে দেওয়া আছে ক্যাটালগ, শপিং কার্ট, ডিসকাউন্ট, অর্ডারিং, প্রত্যেকটা আলাদা আলাদা মডিউল। তো প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলকে একটা সার্ভিসে আসলে চিন্তা করা হয়েছে। কারণ কি, কারণ কোনোভাবে যদি আমার এই সার্ভিসটা ডাউন থাকে তাহলে আমার আদার্স যে 3টা সার্ভিস আছে এই 3টা সার্ভিসে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো আগে কি হইতো, মনোলিথিকে
তো এই মনোলিথিকে হতে একটা সার্ভিস যদি আমার বন্ধ হয়ে যায়, তো ডাউন হয়ে যায়, তো বাকি সবগুলো সার্ভিসই আসলে ইম্প্যাক্ট হইতো। তো ওইখান থেকে বের হওয়ার জন্য আমাদের এই মাইক্রো সার্ভিস। এখন হচ্ছে এপিআই এর সাথে আমার মাইক্রো সার্ভিসের সম্পর্ক কি? আমরা ক্যাটালগ, শপিং কার্ট, ডিসকাউন্ট, অর্ডারিং, মাইক্রো সার্ভিস যখন করব, ক্যাটালগের জন্য একটা এপিআই থাকবে, শপিং কার্টের জন্য একটা এপিআই থাকবে, ডিসকাউন্টের জন্য একটা এপিআই থাকবে, অর্ডারিংয়ের জন্য একটা এপিআই থাকবে। এখন আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে টেস্ট করবেন। তারপর আলাদা আলাদা টেস্ট করার পর একদম ফাইনাল এপিআই গেটওয়ে দিয়ে আপনার হচ্ছে টেস্ট করতে হবে। এই জন্য আপনার হচ্ছে মাইক্রো সার্ভিসেরও কিছু নলেজ থাকা লাগবে, যে মাইক্রো সার্ভিস আসলে কি এবং মাইক্রো সার্ভিস কেন ইফেক্টিভ। জাস্ট এর জন্যই রাখা এখানে। আচ্ছা, এখন আসি আমাদের এপিআই এর কি বলা হয় টাইপস, যেটা বলি। তো ইউজ বা অ্যাক্সেসের উপর বেস করে এপিআই হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে ওপেন এপিআই, যেটা আমরা জানি। পাবলিক এপিআই, যেখানে কোনো ধরনের কোনো অথেন্টিকেশন বা কি বলা হয় অথরাইজেশনের কোনো ব্যাপার স্যাপার নাই, যে সবাই হচ্ছে এক্সপোজ করতে পারবে। পার্টনার এপিআইটা কি? যেটা হচ্ছে শেয়ারেবল, যে আমি বলে দিব যে কোনটা আমার কি বলা হয় শেয়ারেবল, আর কোন এন্ড পয়েন্ট আমার শেয়ারেবল এবং কোন এন্ড পয়েন্ট আবার শেয়ারেবল না। এইটা আমরা হচ্ছে বলে দেবো এই পার্টনার এপিআইটাতে, নির্দিষ্ট আমার এন্ড পয়েন্টটা এখানে ডিফাইন করতে হয়। আর ইন্টারনাল এপিআই, যেটা প্রাইভেট এপিআই আমরা যেটা বলবো, সেটা হচ্ছে একদমই এটাকে কি বলা হয়, যে ইন হাউসে যে জিনিসগুলা ইন হাউসে যে এপিআইগুলো ইউজ করা হয়, সেই এপিআইগুলা মানে এগুলো আসলে বাইরে এক্সপোজ করা হয় না। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল বা প্রাইভেট এপিআই। আর কম্পোজিট এপিআই আমরা কি বলবো? কম্পোজিট এপিআই হচ্ছে ইউজুয়ালি এই পার্টনার এবং ইন্টারনাল এপিআইয়ের হচ্ছে, বা আমরা এখানে অনেক সময় পাবলিক এপিআইয়েরও কম্বিনেশনে যে আমরা এপিআইটা মানে কোনো একটা এপিআইয়ের কিছু থাকবে হচ্ছে শেয়ারেবল, কোনো একটা এন্ড পয়েন্ট থাকবে হচ্ছে শুধুমাত্র ইন হাউসে, এবং কোনো একটা এন্ড পয়েন্ট আসলে সবার জন্যই থাকবে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট এপিআই। তো যখন আপনাকে ডেভেলপার সোয়েগার দিবে, সেই সোয়েগারের মধ্যে আপনাকে অনেক সময় না, এটা আসলে বলে দেওয়া থাকে যে কোনটা কোন টাইপসের এপিআই। তখন সেই অনুযায়ী আপনার অথেন্টিকেশন সেট করে আপনার হচ্ছে টেস্ট করতে হবে। যদি আমাদের পাবলিক এপিআই থাকে, তো সেই ক্ষেত্রে আমার সোয়েগারে কোনো ধরনের কোনো কি বলা হয় অথরাইজেশন বা অথেন্টিকেশনের কোনো কিছু থাকবে না। জাস্ট আমাদেরকে এপিআই এর বেস ইউআরএলটা দিবে আর এপিআই এর হচ্ছে এন্ড পয়েন্টটা দিবে। তখন আমরা ওইভাবে ইউজ করব, কি বলা হয় এপিআইটা কল করব। তারপর পার্টনার আপনাকে এটাও বলে দেবে যে পার্টনার এপিআই কিনা, বা প্রাইভেট এপিআই কিনা, বা কম্পোজিট এপিআই কিনা। তো ডেভেলপার যখন আপনাকে সোয়েগার ডকুমেন্টটা শেয়ার করে, সেখানেই সবগুলো মোটামুটি জিনিস দেওয়া থাকে, এন্ড পয়েন্ট দেওয়া থাকে, পেলোড টাইপের কি হবে, কোন ধরনের ডাটা এখানে পাস হবে, এগুলো সবই হচ্ছে ওই সোয়েগার ডকুমেন্টসে থাকে। তো এই জিনিসগুলো এই জন্য জানা লাগবে যে আপনি যখন সোয়েগার ডকুমেন্টটা পাবেন, তখন আপনি দেখেই যেন বুঝতে পারেন যে আসলে আমার এখানে কোন ধরনের অথেন্টিকেশন বা কোন ধরনের হেডার আমার ইউজ করতে হবে। এখন আসি এই যে আমাদের মেইন জিনিসে, যে কি বলা হয় আর্কিটেকচার বা প্রোটোকল ওয়াইজ আমরা যে এপিআইগুলা টেস্ট করি বা ক্রিয়েট করি সেগুলাতে। তো আর্কিটেকচার বা প্রোটোকল ওয়াইজ আমরা যদি এপিআইয়ের কথা বলি, তাহলে এখানে 2 ধরনের এপিআই আছে। একটা হচ্ছে সোপ এপিআই আর একটা হচ্ছে আমাদের রেস্ট এপিআই। তো সোপ এপিআইটা কি? সোপ এপিআই হচ্ছে এক্সএমএল ভিত্তিক। তো এক্সএমএল কি সেটা কি জানি? আচ্ছা, সোপের তাহলে ফুল ফর্মটা হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল।
এটা আসলে আমাদের মেইনলি ডাটা ফরম্যাট হচ্ছে দুই ধরনের করা হয়, একটা হচ্ছে এক্সএমএল ফরম্যাটে আর একটা হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটটা মনে হয় আমি শুরুর কোনো একটা ক্লাসে আপনাদের দেখাইছিলাম। তো এক্সএমএল টাইপের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আসলে আমাদের পেলোডে থাকে বা বডিতে থাকে সোপ এপিআই। এবং এটার হচ্ছে ফিচারগুলো কি, এটা হচ্ছে আমাদের বিল্ট ইন যে ইররগুলো থাকবে সেগুলো সে ম্যানেজ করে বা ইজিলি হ্যান্ডেল করতে পারে, এবং কমপ্লেক্স যে অপারেশনসগুলো থাকে সেগুলো ইজিলি সাপোর্ট করতে পারে। এবং এই সোপ এপিআইটা আপনার মাল্টিপল প্রোটোকলস লাইক আমরা কি বলতে পারি, এইচটিটিপি বলতে পারি, এসএমটিপি বলতে পারি, টিসিপি লেয়ার, এগুলাতে সে অপারেট করতে পারে। এখন এই সোপ এপিআইটা আসলে কোথায় ইউজ করা হয়? সোপ এপিআইটা ইউজ করা হয় ব্যাংকিং সেক্টরে, টেলিকমিউনিকেশনে, এন্টারপ্রাইজ সার্ভিস বা আরও যেসব জায়গায় হচ্ছে আমাদের কমপ্লেক্স অপারেশনস ম্যানেজ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সোপ এপিআইটা তখন ইউজ করা হয়। কিন্তু আমরা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে বা বর্তমানে আমরা হচ্ছে এই রেস্টটা ইউজ করি। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সোপ এপিআইয়ের একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ওয়েব সার্ভিস, শুনছি কিনা, ওয়েব সার্ভিসে যে সিকিউরিটি থাকবে তার মাধ্যমে হচ্ছে ডেটাগুলোকে আসলে সে বেশি প্রোটেক্টেড রাখতে পারে। সোপ এপিআইয়ের মেইনই আমাদের হচ্ছে এই পারপাসটাতে ইউজ করা হয়, যেহেতু আমার ব্যাংকিং সেক্টর, টেলিকমিউনিকেশন, এগুলো হচ্ছে অনেক বেশি হাইলি কনফিডেন্সিয়াল জায়গা। তো সেই ক্ষেত্রে এই সোপ এপিআইগুলো ইউজ করা হয়। কিন্তু আমরা যদি অন্য কিছু চিন্তা করি যেগুলো হচ্ছে একটু কম স্ট্রিক্ট এবং একটু হচ্ছে ইজিলি হ্যান্ডি বা ম্যানেজেবল, সেই ক্ষেত্রে বা ফ্রিকুয়েন্টলি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা রেস্ট বা রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার সেটা হচ্ছে ইউজ করি। তো রেস্ট আসলে কি? রেস্ট আসলে হচ্ছে আমাদের এটাকে কি বলবো, সোজা কথায় যদি বলি, আমাদের জেসন টাইপের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো রেস্ট এপিআই এর থ্রুতে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট দিয়ে আমরা হচ্ছে সেইখানে ক্রিয়েট করতে পারি আমাদের কি বলা হয়, কোনো একটা ইউজার এন্ডে ক্রিয়েট করতে পারি, বা কোনো কিছু আমরা আপডেট করতে পারি, বা কোনো কিছু আমরা হচ্ছে ইজিলি ডিলিট করতে পারি। এখন এটা আসলে কি বলা হয় যে কোন প্রোটোকলটা অ্যাকচুয়ালি সে ইউজ করবে, যেহেতু আমাদের বলতেছে কি আপডেট করবে, ডিলিট করবে, তারপর হচ্ছে রিট্রাইভ করবে ডাটা। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড যে এইচটিটিপি প্রোটোকলস আছে, সেই এইচটিটিপি প্রোটোকলসের থ্রুতে তার যে কিছু মেথড আছে, যেমন এই যে এখানে গেট, পোস্ট, ডিলিট, এই মেথডগুলো দিয়ে আমরা হচ্ছে এই রেস্ট এপিআইটা কন্ডাক্ট করি। এবং ও হচ্ছে কি জেসন টাইপের ডাটা ফরম্যাট হচ্ছে সে ইউজ করতে পারে, এক্সএমএলও করতে পারে, এইচটিএমএলও করতে পারে, প্লেন টেক্সটও করতে পারে। তো এইটা রেস্ট এপিআইটা ইউজ করার মেন কারণটাই হচ্ছে এই যে ওর যে মাল্টিপল ফরম্যাটস ইউজ করার যে ক্যাপাবিলিটি, এর জন্য। কারণ ফর এক্সাম্পল আমার একটা অর্গানাইজেশনে আমার ইমেল পাঠাইতে হবে, ইমেলটা সেটা প্লেন টেক্সটও হতে পারে, ইমেলটা আমার ইউনিকোডের টাইপ থাকতে পারে, ইমেলটা আমার হচ্ছে জেসন টাইপের বডিও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার জন্য যেটা রিলায়েবল এবং আমি একটা দিয়ে যে কাজগুলো করতে পারবো, সব কাজগুলো যেটা দিয়ে করতে পারবো, সেই মেথডটাই বা সেই প্রসেসটা আমি হচ্ছে নিব। তো সেই ক্ষেত্রে আমার জন্য রিলায়েবল হচ্ছে রেস্ট এপিআইটা, যেখানে আমি ফ্রিকুয়েন্টলি সব ধরনের একটা ফরম্যাট নিয়ে কাজ করতে পারবো, কিন্তু ইউজুয়ালি আমাদের জেসনটা বেশি হচ্ছে আমরা ইউজ করি। তো ওর ফিচারগুলো কি, ওর ফিচার হচ্ছে এটা লাইট ওয়েট অ্যান্ড ফাস্টার, এবং এটা ডেভেলপ এবং মেনটেন করা ইজি, এবং হচ্ছে ওর প্রত্যেকটা রিকোয়েস্ট আমি যদি চাই, প্রত্যেকটা রিকোয়েস্টের ইন্ডিভিজুয়াল ইনফরমেশনগুলো আমি ক্যাপচার করতে পারবো। তো এর হচ্ছে ইউজ কেসেসগুলো কোথায়, ডিফারেন্ট ওয়েব সার্ভিসেস, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, যেখানে আমার ফ্রিকুয়েন্টলি আমাদের ভ্যালুগুলো আসলে মডিফাই করতে হবে, আপডেট করতে হবে, সেই সব জায়গায় আমরা আসলে রেস্টটা ইউজ করব। এটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা অনেক বেশি, যে রেস্ট এবং
কি বলা হয়, সোপ এপিআই এর মধ্যে ডিফারেন্স কি। তো আমরা যদি একটু সামারি বলি সোপ এবং রেস্টের, তো সোপটা হচ্ছে আমাদের প্রোটোকল বেসড, শুধুমাত্র এক্সএমএল মেসেজিং হবে। আর রেস্টটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল স্টাইলে। আর্কিটেকচারাল স্টাইল বলতে কি পারি, আমাদের যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি বেসড। এর ডাটা ফরম্যাট হচ্ছে এক্সএমএল, এবং এখানে রেস্টে এক্সএমএল সহ আরও সেটাটা টাইপ হচ্ছে ইজিলি ম্যানেজ করতে পারে। আর সিকিউরিটির কথা যদি বলি, সোপটা আমাদের ওয়েব সার্ভিস সিকিউরিটি যেটা বা ডব্লিউএস সিকিউরিটি, এটার হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লিকেবল। রেস্টে হইতেছে এইচটিটিপিএস ও অথ হইতে পারে, বেসিক অথ হইতে পারে, দেন বেস 64, মানে আদার্স যে সিকিউরিটি পারপাসে যে অথেন্টিকেশন মেকানিজমগুলো ইউজ করা হয় সবগুলাই রেস্ট এপিআই রেস্ট এপিআই ইউজ করা যায়। আর সোপটা হচ্ছে যে এখানে অনেক বেশি স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, মোর কমপ্লেক্স সেখানে হচ্ছে আমার এই সোপটা ইউজ করা হয়। রেস্টটা হচ্ছে যেখানে মোর ফ্লেক্সিবল এবং সিম্পলার, ফ্রিকুয়েন্টলি চেঞ্জেবল, সেই ক্ষেত্রে আমার রেস্ট এপিআইটা ইউজ করা হয়। আর এটা পারফরমেন্স কি, যেহেতু আমার এনক্রিপশনে বা কমপ্লেক্সে, তো নর্মালি কমপ্লেক্সের প্রজেক্টগুলোতে কি হয়, একটু নর্মালি স্লোয়ারই হয়। তো এক্সএমএলটা হচ্ছে যেহেতু সাপোর্ট করে সোপ, তো সোপটা কম্পারেটিভলি রেস্টের থেকে স্লোয়ার, আর রেস্টটা হচ্ছে ফাস্টার বা লাইট ওয়েট। আচ্ছা, একটু আগে আমি বললাম যে ওয়েব সার্ভিস, তো এই এপিআই আর ওয়েব সার্ভিস এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। এপিআইটা কি বললাম, এটা হচ্ছে কোনো একটা সিস্টেম, সেটা এন্টায়ার হতে পারে বা পার্শিয়াল হতে পারে, সেই ক্ষেত্রে আসলে কমিউনিকেশন করে এপিআই এর থ্রুতে। আর ওয়েব সার্ভিসটা কি, ওয়েব অ্যাক্সেসিবল এপিআই ওভার আ নেটওয়ার্ক, এটা আমার হচ্ছে ওয়েব বেসড হবে। মেন কথা হচ্ছে এপিআইটা আমার অ্যাপ্লিকেশন বেসড, সেটা আমার ওয়েব বেসড নাও হতে পারে, কিন্তু আমার ওয়েব সার্ভিসটা হচ্ছে আমাদের অবশ্যই ওয়েব বেসডই হইতে হবে। আর আরেকটা কি, অ্যাক্সেসিবিলিটি, এটা এপিআইটা আমি লোকালও অ্যাক্সেস করতে পারি, রিমোটে অ্যাক্সেস করতে পারি। আর ওয়েব সার্ভিসটা হচ্ছে ইউজুয়ালি রিমোটই এটা ইউজ করা যায়। এখন অনেক সময় দেখবেন টেস্টিং যারা করেন তারা দেখবেন আমরা এপিআই অনেক আমাদের এন্ডে কি বলি, আমাদের এন্ডে আমরা বলি যে আমরা এপিআইটা লোকালি টেস্ট করব। তো লোকালি যখন টেস্ট করব সেই ক্ষেত্রে আমরা কোনটা নিব, সেই ক্ষেত্রে আমরা এই ওয়েব সার্ভিস নাকি এপিআই, তখন আমরা হচ্ছে এপিআই নিয়ে কল করি। এই জন্যই এই যে এত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের যে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইজিলি এখানে ম্যানেজেবল এপিআইতে। আর প্রোটোকলসের কথা যদি বলি, অলরেডি বলছি যে এটা টিসিপি হতে পারে, এইচটিটিপি হতে পারে, আইপি হতে পারে এগুলাতে। আর ওয়েব সার্ভিস যেটা, ওয়েব সার্ভিসটা হচ্ছে টিপিক্যালি ইউজেস হয় কোথায়, এইচটিটিপি, সোপ আর রেস্টে। স্ট্যান্ডার্ড কি, নট নেসেসারিলি স্ট্যান্ডার্ডাইজড, আর এটা হচ্ছে আমাদের বাকি স্ট্যান্ডার্ড যেগুলো সে মেনটেন করার ওগুলো করে। এই তো এই হচ্ছে আমার এপিআই ভার্সেস ওয়েব সার্ভিস। এটা রাখার এখানে কারণ এটা হচ্ছে ভাইভাতে কোশ্চেন করে যে এপিআই আর ওয়েব সার্ভিসের মধ্যে আসলে ডিফারেন্স কি। এখন আসি, এগুলো আপনারা অনেকেই জানেন যে রেস্ট এপিআই মেথডসগুলো কি কি আছে, গেট আছে, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড, অপশনস। তো গেটটা কি, গেট হচ্ছে আমাদের আমরা কোনো কিছু ফেচ করতে চাচ্ছি বা রিট্রাইভ করতে চাচ্ছি ডাটা, সেই ক্ষেত্রে আমাদের এই এইচটিটিপি মেথড আমরা ইউজ করব গেট। কোনো কিছু যদি নতুন অ্যাড করতে যাই বা কোনো কিছু ক্রিয়েট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে পোস্ট। দেখেন লেখা আছে যে একটা নিউ রিসোর্স ক্রিয়েট করার জন্য আমাদের পোস্ট মেথডটা ইউজ করতে হবে। পোর্টটা হচ্ছে যে এখানে আপডেট বা কোনো কিছু আমি রিপ্লেস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে প্যাচ কি, পার্শিয়ালি আপডেট। ডিলিট আমরা জানি। আর হেডটা কি, যে আমরা বডি চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের শুধুমাত্র যে হেডার্সটা আসবে সেই হেডার্সটা আমরা গেট করতে, তখন সেই ক্ষেত্রে আমরা হেড মেথডটা ইউজ করব। আর অপশনস কি, আমরা চাই একটা এপিআই কতটুকু ক্যাপাবল, ওর ক্যাপাবিলিটি ফাইন্ড আউট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অপশনস মেথডটা ইউজ করব। তো ইউজুয়ালি আমাদের এত কিছু লাগে না, ইউজুয়ালি আমরা হচ্ছে গেট, পোস্ট, পুট বা ডিলিটগুলো ইউজ করি। তো এখান থেকে আপনাদের ইন্টারভিউতে কোয়েশ্চেন যেগুলো আসে যে পুট আর প্যাচ দুটার মধ্যে ডিফারেন্স কি। পুটটা হচ্ছে আমাদের কি বলা হয় এটাকে,
আপডেট করবে বা রিপ্লেস করবে ফুলটা, আর প্যাচটা হচ্ছে পার্শিয়ালি, ওটা আপনি যতটুকু লাগবে অতটুকু। এগুলো আমরা জানি। এখন দেখেন এইচটিটিপি আর এইচটিটিপিএস আপনি যখন টেস্ট করবেন, আপনাকে যখন একটা বিল্ড দেওয়া হবে, আপনার ফার্স্ট কাজ থাকবে সেই বিল্ডটার আসলে সিকিউর কিনা আপনি সেটা কিভাবে দেখে বুঝবেন। তো সেই বিলটা যে সিকিউর সেটা আপনি দেখে বুঝতে পারবেন, আপনি যদি দেখে বুঝতে পারবেন এই যে এইচটিটিপি অর এইচটিটিপিএস। যদি আপনার এইচটিটিপি থাকে ইউআরএল, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার জন্য সিকিউরিটি না এবং সিকিউরড না, এটা হচ্ছে কম্প্রোমাইজেবল এবং এটা ভালনারেবলও বলতে পারি। কারণ কি, এটা হচ্ছে আনএনক্রিপ্টেড। যেগুলো আনএনক্রিপ্টেড সেগুলো বেশি কম্প্রোমাইজেবল। সো উইদাউট এস, দ্যাট মিনস এইচটিটিপি, এটা থাকা যাবে না। তখন আপনার সাথে সাথে আপনার ডেভেলপার টিমকে বা আপনার ম্যানেজমেন্টকে জানাইতে হবে যে এটা কিন্তু আনএনক্রিপ্টেড, এটা রাখা যাবে না। তো আপনার সাজেশন কি থাকবে, এটা হচ্ছে আমাদের এইচটিটিপিএস বা এনক্রিপ্টেড ভার্সন আমাদের লাগবে। তখন এটা আপনি ইনফর্ম করার পর তারা হয়তো বা যদি না থাকে তখন হচ্ছে তারা এটাকে সিকিউর ভার্সনটা এখানে অ্যাড করবে। তো এইচটিটিপি প্রোটোকলে শুধুমাত্র এইচটিটিপিটাই এখানে ইউজ হয়, কিন্তু এইচটিটিপিএসে এইচটিটিপি প্লাস আমরা এসএসএল, এই যে এসএসএল যেগুলো বা টিএলএস যেগুলো এনক্রিপশন হয় সেগুলো যেহেতু আমরা এনক্রিপ্টেড বলছি, তো এনক্রিপ্টেড থাকা মানেই এনক্রিপশনের যে মেকানিজমগুলো বা ম্যাথোডোলজিসগুলো সেগুলো এইচটিটিপিএসে ইনক্লুডেড হবে। বাই ডিফল্ট পোর্ট থাকবে এইচটিটিপি এর 80 আর এইচটিটিপিএসে থাকে হচ্ছে 443। আর এইচটিটিপি এ কোনো ধরনের কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু এইচটিটিপিএসের আপনার যদি সব কিছু অনেক বেশি অর্গানাইজেশন যদি ওয়েল অর্গানাইজড হয়, আপনি যদি বাইরের কোনো থার্ড পার্টি কোনো কিছু হচ্ছে ভিজিট করতে যান বা তারা যদি অনেক বেশি হার্ডেনিং করে, সেই ক্ষেত্রে আপনার এই যে সার্টিফিকেট লাগে, ব্রাউজারে আপনার হচ্ছে সার্টিফিকেট অ্যাড করতে হয়। তো আপনার এই এইচটিটিপিএস যখন আপনি অ্যাড করবেন তখন ব্রাউজার এন্ডে অনেক সময় হচ্ছে এটা অর্গানাইজেশন থেকে আপনাকে যখন ডিভাইস হ্যান্ড ওভার করে সেই ক্ষেত্রে এই যে সার্টিফিকেশনগুলো ওরা অ্যাড করে দেয়। আর ট্রাস্ট কি, যেহেতু আনএনক্রিপ্টেড, সেই ক্ষেত্রে এইচটিটিপিটা হচ্ছে আমাদের অবশ্যই লেস ট্রাস্টেড আর এইচটিটিপিএসটা হচ্ছে মোর ট্রাস্টেড দ্যান এইচটিটিপি। এই জিনিসগুলা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে এইচটিটিপিতে বাই ডিফল্ট পোর্ট কোনটা। বাই ডিফল্ট এইচটিটিপিতে পোর্ট হচ্ছে 80 আর এইচটিটিপিএসে হচ্ছে 443। আপনি কারোটা কোয়েশ্চেন করবে যদি আপনি ফ্রেশার হিসেবে মানে একদমই জব করেন নাই কোথাও এরকম যান, তো সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার শুরুতে যখন টেস্ট করবেন তখন আপনার কাজ কি অ্যাজ এ ট্রেনি, তখন আপনার কি বলতে হবে যে ফার্স্ট টাইমে যখন বিলটা পাবো সেই বিলটার মধ্যে আমি চেক দিব যে এটা আনক্রিপ্টেড বিল নাকি আমার আনএনক্রিপ্টেড অর এনক্রিপ্টেড, অর্থাৎ এইচটিটিপি দিয়ে নাকি আমার এইচটিটিপিএস মেথড দিয়ে করা। আচ্ছা, এতক্ষণ এই যে রেস্ট এপিআই সুপ এপিআইয়ের কথা বললাম, এটা হচ্ছে সুপ এপিআইয়ের একটা কি বলা হয় ফরম্যাট বলতে পারি। আরও কিছু আছে এখানে। আচ্ছা, আমরা এটা দেখি ওটার থেকে। দেখেন সোপে কি করে, এটা হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর যে পেলোডটা থাকে আমাদের, এটা হচ্ছে সেইটা। তো এই জিনিসটা মনে দেখেন এইচটিটিপি স্কিমাস এক্সাম্পল সোপ ওআরজি সোপ ইনভেলপে, ইনভেলপের কাজ কি, আমরা যে চিঠি পাঠাই ইনভেলপে করে, এখানে আসলে কাইন্ড অফ ওই রকমই এর কাজ। সেখানে আমাকে হচ্ছে ও ডিফাইন করে দিবে যে আমার এই ইনভেলপের মধ্যে আমার আসলে কি কি জিনিস আমি পাস করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি কি হেডার দিব এবং আমার বডিতে কি থাকবে, বডির মধ্যে আমি কি করতে চাচ্ছি। এই পেলোডটা আসলে আমাদের আমি রাখছি যে একদমই সিম্পল একটা পেলোড, দুটো নাম্বার হচ্ছে অ্যাড করবে, 5 + 10 15 করবে। তো এই ক্ষেত্রে কি বলবো আসলে, কি বলা যায় এটাকে,
সোজা কথা যদি আমি আরেকটু যদি সোজাভাবে বলি, আমাদের ফুল যে সুপ এপিআইটা যে আমরা আসলে এখানে কল করব, সেটার মধ্যে মেইন স্ট্রাকচারটা কি, সেই মেইন স্ট্রাকচারটা আমার এই যে এনভেলাপ পার্টটাতে আসলে এটা কি বলা হয় ইন্টিগ্রেট করা। দেন আমার হেডার যেটা থাকবে সেটা হচ্ছে হেডার পার্টে, বডি পার্টে আমার ভিতরের লজিক থাকবে, মানে আমরা মেইন যে ডাটাগুলো বা যে জিনিসগুলো আমাদের এখানে ফাংশনিং হবে সেই জিনিসগুলো আমার বডি থাকবে। আর হেডারে কি থাকবে, যেটা হচ্ছে আমাদের ধরেন এক্সট্রা বাট আমাদের প্রাসঙ্গিক ওরকম যেমন আমরা ধরেন অথেন্টিকেট, বা আমি কোনো একটা টোকেন কিছু কিভাবে পাস করতে চাচ্ছি সেটার একটা ইনস্ট্রাকশন, সেটা আমার এই হেডারের মধ্যে থাকবে। আর এনভেলাপ দিয়ে আমার ফুল যে কলটা হবে সেই ফুলটার কল ডিফাইন করে। এখানে যদি আপনি এনভেলাপ না দেন সুপ এপিআইয়ে, তাহলে আমার এই পরেরটা কাজ আমার কোনো ইটাই কাজ করবে না, মানে আমার পেলোডটাই আসলে কাজ করবে না। দেখেন এর রেসপন্সটা কি, আমরা যদি এটা একটু খেয়াল করে দেখেন, সোপ এনভায়রনমেন্ট এনভেলাপ, তারপরে আসছে কি স্কিমাস এনভেলাপ, এটা তো রেসপন্সটা কি দেখেন, স্কিমাস এটা সোপ এনভেলাপ, এই যে আমার বডিটার মধ্যে আমার দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, এই সিটিপি যেটা আসছে ওয়ার্ড যে এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো এটা আমার এই যে রেসপন্স দেখাচ্ছে, এবং বাকি এই যেটা ফাংশনিং অ্যাডিশন যেহেতু করতে চাচ্ছি 10 + 5 15 এটা এখানে দেখাবে, এবং এইটা যে বডি ট্যাগটা হচ্ছে আমার ক্লোজ, এবং এই যে এনভেলাপ ট্যাগটা হচ্ছে ক্লোজ। তো এনভেলাপ ট্যাগটা আসলে দেখতেই খুব হিজিবিজি দেখা যায়, সরি সুপ এপিআই এর যে কি বলা হয় ট্যাগটা, এটা দেখতেই হিজিবিজি দেখা যায়। তো এই জন্য এটা আসলে একটু ম্যানেজ করাটাও বা পেলোড ডিজাইন করাটাও একটু ডিফিকাল্ট। সেই জন্য আমাদের ইউজুয়ালি আমরা হচ্ছে এই যে রেস্ট এপিআই বলি, রেস্ট এপিআই ইউজ করে থাকি। তো রেস্ট এপিআই দেখেন এটা খুবই হচ্ছে ক্লিন দেখা যাচ্ছে, যে আমরা কিভাবে একটা রিকোয়েস্ট করব, কি বলছিলাম যে কয়েকটা মেথড, সেটা গেট হতে পারে, পুট হতে পারে, পোস্ট হতে পারে। তো গেটটা কি, গেটটা হচ্ছে যখন আমরা কোনো কিছু রিট্রাইভ করতে যাব, কোনো একটা ব্রাউজার থেকে আমি ডাটা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা গেট এপিআইটা কল করব। তো গেট দিয়ে এটা আমরা হচ্ছে ইউআরএলটা ডিফাইন করে দেব। এখানে কি /student/1 এক নাম্বার যে আইডি বা এক নাম্বার ইন্ডেক্সে যে আছে আমি তারটা হচ্ছে দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এইভাবে দিব, বা যার আইডি এখানে আইডি = যার 1 সেটা বোঝানো হয়েছে। তো এটা আমার রেসপন্স আসছে। দেখেন পোস্টের আবার রিকোয়েস্টটা কি, পোস্টে কিন্তু বডি থাকে, এটা মাথায় রাখবেন যে গেটে বডি থাকে না, পোস্ট মেথডে হচ্ছে বডি দিতে হয়। কারণ কি, পোস্ট দিয়ে আপনি কোনো কিছু ক্রিয়েট করতে চাচ্ছেন, তো ক্রিয়েট করতে চাইলে অবশ্যই আমি কী ক্রিয়েট করতে চাইছি সেটা আমার দিতে হবে। তো এটাতে আমি স্টুডেন্টসের মধ্যে চার্লি এবং H23 নামে একটা হচ্ছে কি বলা হয় একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, এবং এটার টাইপ কি এটা আমরা দেখে বুঝতে পারতেছি, এটা হচ্ছে আমাদের জেসন টাইপের। তো সেই জন্য যে কন্টেন্ট টাইপটা আমার application/json দেওয়া, এবং যেহেতু আমি একটা জেসন ডাটা পাস করতেছি, আমার রেসপন্সও আসবে কি জেসন ডাটা আকারে, যে স্টুডেন্ট অ্যাডেড, যেহেতু পোস্ট মানে কি ক্রিয়েট করা, তো স্টুডেন্ট অ্যাড হচ্ছে আইডি = কত 3, মানে এটা হচ্ছে জাস্ট র্যান্ডমলি একটা আমি ধরে নিয়েছি যে আইডি = 3 নাম্বারে সে এটা ক্রিয়েট করবে। পোর্ট মেথডটা দেখি, পোর্ট কি বললাম যে পোর্টের আমার পুরোটাই আমি যদি একটা স্টুডেন্টের ফুল ইনফরমেশনটা আপডেট করতে যাই, সেই ক্ষেত্রে আমি পোর্ট মেথডটা ইউজ করব। তো এই 1 যে স্টুডেন্ট ছিল, সেই 1 স্টুডেন্টের ফুল ইনফরমেশনটা আমি আপডেট করতে চাচ্ছি, তো এখানে আপনার ফুল ইনফরমেশনটাই দিতে হবে। আর ডিলিট করতে চাইলে জাস্ট ডিলিট দিয়ে আপনি কোন ইন্ডেক্সটা এবং সেটার এন্ড পয়েন্টটা দিয়ে দিলেই সেটা হচ্ছে আপনি কি বলা হয় ডিলিট হয়ে যাবে। ও আরেকটা জিনিস আমি বলি, এন্ড পয়েন্ট কি আর বেজ ইউআরএলকে দেখেন, এই যে https.com এটা হচ্ছে আমার বেজ ইউআরএল বা ডোমেন বলতে পারি, বাকি student/1 এই পার্টটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। আচ্ছা,
এই জিনিসগুলা মোটামুটি আমরা সবাই জানি। এই কোডগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে। ইনফরমেশনাল কোনগুলা, নর্মাল ইনফরমেশনাল আসলে লাগে না। এই সাকসেস, ক্লায়েন্ট এরর, সার্ভার এরর। সাকসেস 200-এর যেগুলা সেগুলো হচ্ছে হয় ক্রিয়েট হবে, নয় আমার আপডেট হবে, সেই ক্ষেত্রে আমার 200 এরর আসবে। ক্লায়েন্ট এন্ডের এরর হলে 400, যেমন 403, 404 এরকম আসে, যেটা ব্যাড রিকোয়েস্ট বা ফরবিডেন, সেটা হচ্ছে ক্লায়েন্ট এরর। সার্ভার এরর 500-এর ঘরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সার্ভারের এরর হবে। এখন এই জিনিসটা আপনার কাইন্ড অফ এটা মুখস্থই রাখতে হবে, কারণ ইন্টারভিউতে আপনি কি জিজ্ঞেস করে যে সাকসেসের স্ট্যাটাস কোড কি, 403 দিয়ে কি বুঝো, 404 কখন আসে, 500 এরর কখন আসে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, কেউ কি ইউআরআই ইউআরএল সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, ইউআরআইটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার, যদি আমি ফুল ফর্ম বলি। আর ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএন হচ্ছে ইউনিফর্ম রিসোর্স নেম। আমি এখানে একটা কাজ করতে পারি। ইউআরআই ধরেন আমি একটা কিছু একটা লিখি, আচ্ছা এটা আসলে যেহেতু বলতেছি আইডেন্টিফায়ার মানে কি, কোনো কোনো কিছুকে আইডেন্টিফাই করা মানে চিহ্নিত করা যদি আমি বলি। তো এইটা ইউআরএল আসলে একটা জিনিস দুটো টার্মের জন্য ইউজ করা হয়, যেটা ইউআরএল হতে পারে বা ইউআরএন হতে পারে। তো দেখেন এই এইচটিটিপি এটা লিখলাম, আরেকটা যদি আমি লিখি ইউআরএন, যেটা এটা আমি লিখতে পারি ধরেন আইএসবিএন কিছু একটা থাকে, দেন কোনো কিছু একটা নাম্বার থাকে। তো এই ইউআরএলটার জন্য আমি ধরে নিয়েছি এই ইউআরএনটা সেম বা ইউনিফর্ম রিসোর্স নেম। তো আমি যে কোনো একটাই যদি ডিফাইন করে দেই তাহলে আমার সেম লোকেশনে হচ্ছে যাবে। তো এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইউআরএল জিনিসটা আর কি বোঝা, যে কোনটা আমার প্রোটোকল, কোনটা হোস্ট নেম এবং কোনটা হচ্ছে পাথ। আমি যদি ইউআরএল একটা পাথ ডিফাইন করি, এটা হয়তো বা আপনারা হচ্ছে এখানে যারা আছেন তারা হয়তো বা এটা জানেন, তারপরেও জাস্ট আমি একটু বলে দিচ্ছি। যেমন কিছু একটা দিই, যেমন ওপেন এআই এরকম কিছু একটা দিই, openai.com স্ল্যাশ হচ্ছে রিসার্চ, এটা দিলাম দেখেন স্ল্যাশ। তো এই জিনিসটার মধ্যে কি এইচটিটিপিএস, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের প্রোটোকল, এটা আমরা জানি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর এই যে ডাবল স্ল্যাশের ভিতরে যেটা থাকবে, সরি এখানে একটা স্ল্যাশ দিই, ডাবল স্ল্যাশের পরে এই স্ল্যাশের আগ পর্যন্ত এটা হচ্ছে হোস্ট নেম, আর বাকি যে পার্টগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের পাথ। তো আপনি যখন পোস্টম্যানে একটা স্ক্রিপ্ট বানাবেন বা একটা হচ্ছে স্ক্রিপ্ট লিখবেন, সেই ক্ষেত্রে আপনার পোস্টম্যানে আপনাকে জাস্ট বলে দিবে পাথ একটা ঘর থাকে, তারপর হচ্ছে একটা এন্ড পয়েন্ট একটা ঘর থাকে, হোস্ট নেমের একটা ঘর থাকে। তো এখান থেকে আপনার ডেভেলপাররা যে আপনাকে সোয়েগার দিবে, সেখান থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে আপনার হচ্ছে প্রোটোকলের ঘরে এইচটিটিপিএস বসবে, আপনাকে ডেভেলপাররা ফর এক্সাম্পল এই ইউআরএলটাই দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার নিজেকেই সেগ্রিগেট করতে হবে যে কোনটা কোন ঘরে বসবে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, এইচটিটিপিএসটা বসবে হচ্ছে আমাদের প্রোটোকলের ঘরে, আর বাকি এই পার্টটা বসবে আমাদের হোস্ট নেমের ঘরে, আর বাকি পার্টটা বসবে হচ্ছে
আমাদের এন্ড পয়েন্টের ঘরে বা পাথ বাকি যেটা থাকবে সেটা দরকার নাই। আচ্ছা, এই যে এখানে ইয়া ছিল রেস্ট এপিআই এর ক্ষেত্রে আসলে কিভাবে ডাইসেক্ট করা হয়, যেটা আমি মাত্র বললাম যে আমার ফার্স্টে প্রোটোকলটাকে বের করতে হবে, তারপর আমার ডোমেইনটাকে বের করতে হবে, তারপর আমার এন্ড পয়েন্ট বা আমার রিসোর্স পাথ কোনটা সেটা বের করতে হবে। এইচটিটিপিএস এটা হচ্ছে প্রোটোকল, বাকি এই পার্টটা হচ্ছে ডোমেইন, বাকি এই পার্টটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট বা রিসোর্স পাথ। আমি যদি সোয়েগারে যাই, সোয়েগার ডকুমেন্টে ভালো সোয়েগার কই, আচ্ছা এই যে এইখানে এই ডকুমেন্টটা মেনলি ডেভেলপমেন্ট সাইট থেকে হচ্ছে দেয়া হয়, তো সেইখানে আপনাকে বলে দেওয়া থাকবে এটা আসলে কোন মেথড এবং সেই মেথডের এন্ড পয়েন্টটা কী। যদি পোস্ট মেথড হয় পোস্ট মেথডের এন্ড পয়েন্ট দেওয়া থাকবে এবং আপনাকে পেলোড হচ্ছে বলে দেবে। যদি গেট মেথড হয় সেই গেট মেথডটারও হচ্ছে আমার পেলোডটা এন্ড পয়েন্টটা কী এবং কোন মেথড এবং পেলোডটা কীরকম হবে সেটা বলে দেবে। এখন আমি যদি একটা গেট মেথডে যাই, যদি এখানে একটা ট্রাই করি এবং এক্সিকিউট করি, দেখেন একটা রেসপন্স আসছে, সেই রেসপন্সটা কি 200 মানে কি ছিল যে আমার সাকসেসফুল হয়েছে। তো সাকসেসফুলি সেটা ক্রিয়েট হতে পারে, সাকসেসফুলি আমার হচ্ছে সেটা আপডেট হতে পারে, বা সাকসেসফুলি আমি মেথডটা পাচ্ছি। তো গেট মেথডে যেহেতু রিট্রাইভ করা, তো সাকসেসফুলি আমার এই এপিআই এর এন্ড পয়েন্টের যে কি বলা হয় যে ভ্যালুগুলা বা যে ডাটাগুলো স্টোর করা, সেই ডাটাগুলো আমার হচ্ছে এইখানটাতে থাকবে। এখন আমি যদি একটা পোস্ট মেথড দেখি, দেখেন পোস্ট মেথডটাতে বলতেছে একটা ইউজার ক্রিয়েট করব যেটা স্ট্রিং টাইপের এবং সেখানে কালেকশনস থাকবে স্ট্রিং টাইপের। তো আমি জাস্ট এটাকে যদি ট্রাই আউট করি, কি আছে, আসতেছে, কারণ এটা হচ্ছে আনঅথরাইজড। তো এই আনঅথরাইজের বিষয়টা আপনাকে বলে দিবে যে কখন আপনার সোয়েগারে কি কি থাকলে সেক্ষেত্রে আপনার হচ্ছে আনঅথরাইজড বা আদার্স কিছু হবে। আচ্ছা আপু, এগুলো কি ওমা কেউ নাই, সব চলে গেছে। আজকে হয়তো অনেকে ব্যস্ত।